আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বললাম, যে অজিত দোভাল, মার্কো রুবিও, জয়শঙ্কর, জননেত্রী শেখ হাসিনার সাথে কি কোনো মিটিং হয়েছে নাকি গুজব নাকি এই বিষয়টা, যেহেতু ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বলছি। অনেকে হয়তো অনেকে বলেন, অনেকে বিশ্বাস করেন যে আমরা সবই গুজব বলি, কিন্তু আমি বারবার একটা কথা বলি কি জানেন, যে আমাদের কথাগুলো ফাঁক থাকে, এটা ঠিক, তবে গুজব না। কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে, যে যেটা এই মুহূর্তে বলা হয় রাজনীতি এবং আপনার জিও পলিটিক্স। এখন জিও পলিটিক্সটাকেও রাজনীতি, এটা একটা রাজনীতি, মানে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির সব কিছুতে একটা গ্যাপ থাকে। মানে যেটা এখন বলবে সেটা হয়তো আপনার 6 মাস পরে ঘটবে, 6 বছর পরে ঘটবে, কিন্তু ঘটবে, ইহা গ্যারেন্টে যে ইহা ঘটিবে। তো সেই হিসাবেই আপনি যদি আপনারা চিন্তা করেন, তাহলে একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প গেল চায়না। চায়না থেকে উনি ব্যবসা বাণিজ্য খুব একটা করতে পারেন না, মনে হয় 100 না 150 বিমান বিক্রি করে এরপরে চলে গেলেন। এর পরপরে হঠাৎ করে কেন মার্কো রুবিও ভারতে আসলো? মার্কো রুবিও ভারতে আসার পরও কিছু কিছু আপনার উনি যাদের সাথে মিটিং করেছেন, এইসব মিটিংগুলোর 90% আপনার আমি আপনি আমরা সকলে দেখেছি। 10% মিটিং সম্বন্ধে আমরা কিছুই জানি নাই, কিন্তু মিটিং হয়েছে, হাই প্রোফাইল মিটিং, সিক্রেট মিটিং, এগুলো আপনার আমার পক্ষে জানা জীবনেও সম্ভব হবে না, কিন্তু হয়েছে। সেখানে ওনাদের সাথে কি কথা হয়েছে, এই যে ভারতের কথা বলছেন, ভারতের যেই অজিত দোভাল, তারপরে আপনার জয়শঙ্কর বা অন্যান্য নেতাদের সাথে কি মিটিং হয়েছে, সেগুলো আমরা যেমন জানবো না অনেক কিছু, তেমনি ধরেন আবার কলকাতায় গিয়ে ওখানে যাদের সাথে মিটিং করেছেন এদের সাথে কি কি মিটিং করেছেন, এগুলারও 10% আমরা জানবো না, 90% জানা যাবে, 10% জানা যাবে না। তেমনি জননেত্রী শেখ হাসিনা ঠিক কত 10 12 দিন 15 দিন আগেই বললেন যে আমি দেশে ফিরছি, 6 মাসের ভিতরে দেশে ফিরবো। এই কথাটাকে আপনি একটু সাইডে রাখেন, উনি এটা বলেছেন, একটু সাইডে রাখেন, মানে এগুলো নোট করেন, আপনি বাকিটা মিলবে আপনার সাথে। এরপরে বললেন যে আমার পাসপোর্ট ফেরত দাও, বিমান পাঠাও, জেলখানা রেডি করো। সেকেন্ড পার্টে রাখেন, থার্ড পার্টে আসেন এখন। আজকে হঠাৎ করে যখন ভারতে যখন জয়শঙ্কর, তারপরে মার্কো রুবিও, অজিত দোভাল এদের একটা মিটিংয়ে, প্রেস কনফারেন্সের মতো, সেইখানে হঠাৎ করে শুনিয়ে দেওয়া হলো যে মোদি বলছেন যে আই নরেন্দ্র মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে মহান নেতা, ভারত যা চায় আমরা সব কিছুই করব, ভারত যেভাবে চায়, যেভাবে খুশি থাকে সেভাবে। কথা মানে ভারত এখন কত হচ্ছে, এমনই একটা কথা যে ভারত যা চাইবে তাই দিবে। এই ধরনের কথাগুলো কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে 3 দিন আগেও দেখেছেন যে ডলারের বিপরীতে রুপির দাম কম ছিল, এবং অবস্থাটা এমন ট্যারিফ ট্যারিফের একটা বিচ্ছিরি অবস্থা, সেই অবস্থা হঠাৎ করে এই পরিবর্তন। তো আমরা যেটা বলি যে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, টাকো, TACO, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। এটা হচ্ছে ট্রাম্পের অলওয়েজকার খেলা, প্রতিদিনকার খেলা। এখন আপনার আরেকটা জিনিস দেখেন, যেমন এই যে যুদ্ধের কারণে তেল সরবরাহ নাই, পুরো মিডল ইস্টের তেল সরবরাহ নাই, সুতরাং রাশিয়া থেকে ভারত তেল আনবে, এইটার জন্য ওনারা আবার ঠিক আছে আমরা লিফটিং করলাম, রাশিয়া তেল বেচতে পারবে, কারণ হচ্ছে এ বুঝে যে তেল হে বললেও আনবে ভারত, না বললেও আনবে, কারণ এখন রাশিয়া থেকে সবাই তেল আনবে, সুতরাং একটা মান সম্মান রাখা যায়, সে আগ বাড়াইয়া বললো। এখন বলতেছে যে আমরা ভারতকে সব দিব, ভারতের সব কথায় মানবো, ভারত আমাদের বন্ধু, সে আমাদের পরীক্ষিত বন্ধু, ওই সে প্রচুর কথা। তো আসলে ভারতের চাহিদা কি? ভারতের চাহিদা দুইটা। এক, সর্বপ্রথম চাহিদা হচ্ছে যে
পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এইটা যেমন টলারেট করবে না ভারত, তেমনি বাংলাদেশের উপর থেকে ওনার পা, আমেরিকার পা, হাত, পা, মাথা এগুলো সরাইতে হবে। কারণ ভারত নিজে শান্তি থাকলে তাইলে ভারত আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, যাই বলেন, সব করবে। তো এই করার মধ্যে আর আমেরিকা চায় কি, যে বাবারে তুমি যেখানেই যাইবা যাও, পৃথিবীর সব দেশে যাও, শুধু চায়না ঠেকাও। কারণ আমেরিকার মাথা ব্যথা চায় না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে প্রতি 100 বছরে সিস্টেম চেঞ্জ হয়। যেমন আপনার এক সময় ব্রিটেনের সূর্য ডুবতো না, সেই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা, এরপরে আমেরিকার দবদবা চলে, এটা 100 বছর হয়ে গেছে। এখন আগামী হয়তো 5-10 বছরের ভিতরে আমেরিকাকে টক্কর দিবে কে, চায় না। সুতরাং আমেরিকা তো জানে যে তারা কিভাবে উঠে আসছে। এখন চায়নাকে দেখতে, শুধু চায়নাকে ঠেকাইতে হলে তার পাশাপাশি দরকার কাকে, ভারতকে। কারণ পাকিস্তানে তো বিশ্বাস করাই জানে, এটা ভালো করে সকলেই জানেন। তো এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটছে দেখেন। এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটলো কি, যে হঠাৎ করে গত কালকে দেখলেন যে পাকিস্তানের বালুচ, তারা এক আক্রমণ করে প্রায় 36 জন সেনা সদস্যকে মাইরা দিল রেলে। বালুচদের কাছে অস্ত্র আছে কি, সব আমেরিকান অস্ত্র। কোত্থেকে আসে? পাকিস্তানের ভিতরে বালুচের কাছে আমেরিকান অস্ত্র। এইদিকে আমাদের এক একজন উপদেষ্টা অলরেডি বলা শুরু করছে। আজকে যেমন তহিদ সাহেব, বিশিষ্ট নেতা তহিদ সাহেব, উনি কি বললেন যে হ্যাঁ ডিপি স্টেট ছিল, আমার কোনো দোষ ছিল না এই চুক্তিতে, আমি কিছুই জানতাম না, এই সেই। তার মানে সব দোষ কার? হারামজাদার। আসিফ নজরুল সাহেব আজকে হ্যাঁ 32 ভাঙছিল, আমি চুপ ছিলাম, এটা আসলে ঠিক হয়নি। এর আগে উনি বলছিলেন যে আমি এসব চুক্তিতে ছিলাম না। রেজওয়ানা সেম, ফরিদা তো ভাইয়াই গেছে। আর ওই টিকা দেওয়ার সেই স্বাস্থ্য মহিলা, ও তো নিজের স্বাস্থ্যই খারাপ, চেক আপে আছে, প্যাক আপে নাই। এই অবস্থা বাংলাদেশের ভেতরে এগুলো। তাহলে এখন যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকতো বা কোনো কথাবার্তা যদি আগে থেকে না জানতো, হঠাৎ করে আমাদের নেত্রী কেন বললেন যে আমি 6 মাসের ভিতরে আসছি? কেন হঠাৎ করে নেতারা বলছেন যে গণরোষের মাথায় পড়বে? হঠাৎ করে কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, কিছু নাই, এরপর আমার নেত্রী ঢাকা শহরে চলে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, কে তাকে নিরাপত্তা দিবে? চিন্তার বিষয়, একটু চিন্তা করেন। তাহলে যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকে, যদি আসলেই আমেরিকি হাত তুলে না নেয়, বাকিরা যদি বিপদে পড়ে নাই যায়, তাইলে তাহলে কিভাবে উনি বলেন? এছাড়াও আপনারা যে তিস্তা প্রকল্প টকল্প এগুলো নিয়ে ভারতের যেমন একটা অ্যালার্জি আছে, তেমনি আমেরিকার অ্যালার্জি সবচেয়ে বড় হচ্ছে চায়না। শুধু এটা বাঁচাইতে হলে ভারতের সাথে করতে হবে। কারণ কোয়াড একটা করছিল আমেরিকা, সেটা এখন মৃত প্রায়। সুতরাং ভারতকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, এই করে হোক, সেই করে হোক, যে ভাই তোরা কোয়াড চালু রাখ। কোয়াড চালু রাখলেও তার লাভ আছে। হয়তো দূর ভবিষ্যতে দেখতে হবে কোয়াডে বাংলাদেশও আছে। তা জিও পলিটিক্সে কেউ স্থায়ী শত্রু, কেউ স্থায়ী মিত্র না। সুতরাং কোয়াডে হয়তো বাংলাদেশও আসতে পারে। সুতরাং ওনাদের জাহাজটা যা আনার জন্য চেষ্টা তদবির, কোয়াডে আসলে ওইটাও হবে ন্যাটোর মতো। তো এইসব যখন ঘটনা চলছে, এর ভিতরে গুঞ্জন যে মার্কো রুবিওর সাথে মনে হয় কথা হয়েছে। তবে আমি শিওর না, আপনার 100% শিওর না যে মার্কো রুবিও, অজিত দোভাল এবং জয়শঙ্কর, শেখ হাসিনা চারজনের কোনো বৈঠক হয়েছে কিনা। তবে দুইটা বৈঠক তো আপনারা সবাই জানেন, আমেরিকা এবং ভারতের হয়েছে। আবার ভারতের এনারা যারা আছেন, অজিত দোভাল, তারপরে কি বলে জয়শঙ্কর স্যার, ওনাদের সাথে কিন্তু আমাদের নেত্রীর কন্টিনিউ যোগাযোগ আছে, বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবকিছু এগুলো সব হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম সব হচ্ছে। কারণ উনি তো ওখানে রাষ্ট্রীয় অতিথি, ওনাকে রাষ্ট্রীয় প্রটোকলেই রাখা হয়েছে। নরেন্দ্র মোদীর পরে ভারতবর্ষ যদি সর্বোচ্চ প্রটোকল কেউ পায়, সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা। সুতরাং হইতেও পারে। কারণ ওইটাই বলছি যে হঠাৎ মার্কো রুবিও আসছে, কলকাতায় আসলো, আবার ওখানে বৈঠক করলো। এর আগেই নেত্রী বলছেন যে আমি আসব। এখন প্রতিদিনই পত্রিকায় কোনো না কোনো নিউজ বেরিয়ে আসছে নেত্রীর। যেমন বাংলাদেশ টাইমস অলরেডি গতকালকে কথা বলেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে। এদিকে আবার আজকে আবার বিএনপির নেতাদের সাথেও ইন্টারভিউর বিভিন্ন কথাবার্তা আছে। বিএনপির নেতাদেরও গলার সুর একটু যেন কেমন নরম না।
যে হ্যাঁ উনি আসতে পারে। ওই যে একটা আছে না কষা যায়, আমরা ইনসাফ করব, তুই বেটাকে ইনসাফ করবি, এমন কোন দড়ি তৈরি হয়েছে বলে শেখ হাসিনার গলায় দড়ি দিবি? তোদের তো এমন কোনো দড়ি নেই যে আমার গলায় দড়ি দিবি আর শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার গলায় দড়ি দিবি। এটা তো হবে না। সুতরাং এই জন্যই একটা গুজব কেন জানি চারদিকে রটছে। তবে কত হচ্ছে যে যা রটে তার কিছু না কিছু বটে। সরাসরি কথা না হইলেও টেলিফোনেও কথা হইতে পারে, ভার্চুয়ালিও কথা হইতে পারে, কত রকম ভাবেই তো কথা হইতে পারে, কত রকম কত সিগন্যালেই কথা হইতে পারে। সুতরাং এই জন্যই মার্কেটে যেহেতু কথাটা চালু আছে, এই জন্যই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে ই করলাম যে আপনারাও বুঝেন যে আমি তিনটা কথা বলেছি, তিনটাকে আলাদা রাখেন, এরপরে বাকি ঘটনাগুলো মিলান এবং এরপরে যে সবগুলো ডট মিলান, মিলাইলে হয়তো কিছু একটা আন্দাজ করতে পারবেন। যমুনা টেলিভিশনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মাহফুজ মিশু ইউনুসের ডাকাততন্ত্রের অন্যতম সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা তৌহিদ হোসেনকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। ইউনুসের ডাকাততন্ত্রের যে কোনো সদস্যের ইন্টারভিউ বা তাদের প্রতিটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করব। এর আগে আমরা দেখেছি জঘন্য ডাকাতদের একজন আসিফ নজরুল বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে। আর এই ডাকাততন্ত্রের যারা জঙ্গি ছিল, আত্মঘাতী, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এরা তো প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছে, আর আমরা এদের প্রতিটা কথা বিশ্লেষণ করব। সেই ধারাবাহিকতায় তৌহিদ হোসেন এই ইন্টারভিউতে কি বললেন, এই কথাগুলোর কি মানে, কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে, এই উপদেষ্টাগুলো কি মনে করেন, সেটা নিয়ে আমি এই ছোট লেকচারটা দিচ্ছি। একটা জিনিস হলো কি, ইউনুসের যে ডাকাততন্ত্র, সেটা এই ডাকাতগুলো রাষ্ট্রে ঢুকেই কিন্তু সবার আগে অর্থ লুটপাট শুরু করে দেয়। এরা যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটা বাদ দিলেও বাংলাদেশে কোনো সরকার আজ পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকারগুলো তো একেবারেই না, বা যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট, একই লম্বা সময়ের জন্য তো আরেকটা গভর্নমেন্ট বাংলাদেশে ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদের যে সরকার, কেউ কিন্তু সরকারে ঢুকে এইভাবে সাথে সাথে অর্থ লোপাট কখনো কেউ শুরু করে দেয়নি, যেটা ইউনুস করেছে। অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলের জন্য এদেরকে যেমন ডাকাত বলা যায়, সেটা না থাকলেও যেভাবে ওরা রাষ্ট্রের অর্থের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু এরা ডাকাত। কিন্তু সবাই তো ডাকাত ছিল না। এই যারা ডাকাত ছিল না তাদের মধ্যে একজন অবশ্যই এই তৌহিদ হোসেন সাহেব। তৌহিদ হোসেন এখানে 4-5টা কথা বলেছেন, প্রত্যেকটা কথাই টাচ করব, তবে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সেটা আমাকে বিশেষভাবে আলোচনা করতে হবে। তৌহিদ হোসেন ব্যক্তি মানুষ হিসাবে একজন ভালো মানুষ, উনি সজ্জন মানুষ তো ডাকাতি করে না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো অর্থ চুরি করার আসলে কোনো সুযোগও নাই। তিনি যেটা বলেছেন যে তার মন্ত্রণালয়ে সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে তাকে খুব একটা পাত্তা দেয়া হতো না। সরকারের একটা কিচেন ক্যাবিনেট ছিল ইউনুসের, সেখানে বড় বড় সিদ্ধান্তগুলো হতো, যেটা আসিফ নজরুলও বলেছিল। এখন আমরা, আসিফ নজরুলও দাবি করেছে যে কিচেন ক্যাবিনেট কোনো সে ছিল না, আর তৌহিদ হোসেন তো ছিলেনই না, এটা আমরা আগে থেকেই জেনেছি। এই কিচেন ক্যাবিনেটের ছবি যখন মাহফুজ দেখায়, তখন আমি দেখলাম যে সুপ্রদীপ চাকমাকে 2বার দেখালো। এখন সুপ্রদীপ চাকমাও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল? সুপ্রদীপ চাকমা এবং তৌহিদ হোসেন এবং খলিল, এই 3জন কিন্তু পররাষ্ট্র সার্ভিস থেকে ইউনুস রিক্রুট করেছিল। তৌহিদ হোসেনকে আমরা জানি বা শুনেছি, সেটা বিশ্বাসযোগ্য যে বিএনপি তৌহিদ হোসেনের নাম দিয়েছিল সেখানে। সুপ্রদীপ চাকমাকে স্বভাবতই ইউনুস রিক্রুট করে, কারণ ইউনুস চেয়েছিল এটাকে একটা প্লুরালিস্টিক চেহারা দেওয়ার জন্য, সেই জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নেয়া। সুপ্রদীপ চাকমা অত্যন্ত বুদ্ধিমান মানুষ। এখন উনিও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন কিনা, ওখানে আমরা যে কয়েকটা নামের কথা আমরা বলে দিতে পারি, সেগুলো হলো যে ইউনুসের জঙ্গি মৌলবাদী শ্রেণী, শুভ্র, তারপরে সজীব, মাহফুজ, এরা, আর সাথে ছিল যারা এনজিও নামক আরেকটা ধাপ্পাবাজি সেক্টর থেকে আনা, শারমিন টারমিনেরা, রেজওয়ানা, আদিলুর রহমান এবং খলিল। ইউনুসের কিচেন ক্যাবিনেটে আলী রিয়াজেরাই ছিল। মূলত এটা হলো যে কোর একটা আঘাত হয়েছিল 24-এর জঙ্গি উত্থানের জন্য, জঙ্গি গোষ্ঠী, ডিপ স্টেট এবং ডিপ স্টেটের পোষ্য এনজিও,
প্রতিটা এনজিওই তো 24-এর জঙ্গি উত্থানে ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত। তাদের মধ্যে তো আমরা একজনকে খুবই স্পষ্টভাবে চিনি, বদিউল আলম মজুমদার। এরা ইউনূসের কিচেন ক্যাবিনেট, অর্থাৎ ইউনূস এদেরকে নিয়েই সরকার চালিয়েছে। এবং এই কিচেন ক্যাবিনেট বসতো কোথায়? ফরেন সার্ভিস একাডেমিতে। এটা নিয়ে আমি বেশ কয়েকবার এর আগে লিখেছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিটাকে ইউনূস অপবিত্র করে ফেলেছে। ইউনূসের দস্যুরা প্রতি সপ্তাহে ওখানে যেত, ওইখানে সাংবাদিক সম্মেলন করত, ওইখান থেকে তারা মিটিং সিটিং করতো। এখন বুঝলাম আজকে তৌহিদ হোসেনের কাছ থেকে কথা শুনে যে তার যে ইউনূসের যে কিচেন ক্যাবিনেট এরা ফরেন সার্ভিস একাডেমিতে বসতো। আমার কাছে দুঃখ লাগে যে এই ফরেন সার্ভিস একাডেমিটা বাংলাদেশে তো আসলে আমাদের অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। বিদেশিরা আসলে তাদেরকে নিয়ে একটু মিটিং করার জন্য, কোনো জায়গায় বসানোর জন্য ফরেন সার্ভিস একাডেমির চেয়ে ভালো কোনো জায়গা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এই ফরেন সার্ভিস একাডেমির যে নতুন স্থাপনা, এটা কিন্তু আবার শেখ হাসিনা তৈরি করে দিয়েছিলেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা 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 মোটামুটি শোভন একটা জায়গা। এই জায়গাটাকে ইউনূস কিন্তু গ্রাস করেছিল, ইউনূসের সেই কিচেন ক্যাবিনেট। আমি তো তৌহিদ হোসেনকে মনে মনে এটার জন্য দায়ী করতাম যে উনি এটা খুলে দিয়েছেন তাদের জন্য। এখন তো বোঝা যাচ্ছে যে তারা ডাকাতি করেই এই এই প্রতিষ্ঠানটা দখল করেছিল। তৌহিদ হোসেনের এখানে ইচ্ছা অনিচ্ছার খুব একটা মূল্য ছিল না। আর ফরেন সার্ভিস একাডেমির প্রতি আমার আর তৌহিদ হোসেন সাহেবের একটা আলাদা টান থাকার কারণ আছে, কারণ আমি নিজে ফরেন সার্ভিস একাডেমিতে ভাইস প্রিন্সিপাল ছিলাম কিছুদিন, এবং তখন কিন্তু আবার প্রিন্সিপাল ছিলেন এই তৌহিদ হোসেন সাহেব। যা হোক, ব্যক্তিগত পর্যায়ে না যাই। আমার এইসব ভিডিও বা রাষ্ট্রের জন্য আমি যদি কোনো কাজ করে থাকি সেখানে অবশ্যই ব্যক্তিগত কোনো ইস্যু নাই। আমরা সবাই এখন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার জন্য কাজ করছি। কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আমি যেদিন ঢুকবো সেদিন এটাকে আমি আরেকবার কিন্তু গোলাপ জল দিয়ে, সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করব। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রতীকী কাজ আমাদের বাংলাদেশে করতে হবে। ইউনূস যেখানে যেখানে বসেছে, যেই বাথরুম ইউজ করেছে, যেই রাস্তা দিয়ে গেছে, প্রতিটা জিনিসকে বাংলাদেশের পবিত্রকরণ করতে হবে। যেই জায়গাগুলোতে আত্মঘাতী জঙ্গিগুলা, এই সজীব ভুঁইয়া জাতীয় মাহফুজ আলম, এখনো যদি এই ছেলেটাকে আমি যখন দেখি কি পরিমাণ আবর্জনা আমার কাছে মনে হয়, ফিজিক্যাল আবর্জনা, এমন নয় যে তার যে মাথার মধ্যে যে আবর্জনা তৈরি হয়েছে শুধু সেটা না, এই ছেলেগুলোকে দেখলে এদেরকে ফিজিক্যালি কিন্তু আমার কাছে আবর্জনা মনে হয়। এই আবর্জনাগুলোকে প্রতীকী অর্থে, এবং সবচেয়ে বড় আবর্জনাটা কিন্তু ওরা কবি নজরুলের পাশে কবর দিয়ে পুরা জায়গাটাকে অপবিত্র করে ফেলেছে। এগুলোকে প্রতীকী অর্থে কিন্তু ধোয়া মোছা করতে হবে, এমন ভাবে করতে হবে জাতিকে জানাতে হবে যে আমরা বাংলাদেশ জাতিটাকে চিরতরে পবিত্র করছি, পরিষ্কার করছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আবর্জনা, এই ধরনের জঙ্গল, এই ধরনের অপবিত্রতা আমাদের জাতিগোষ্ঠীতে আর প্রবেশ করতে না পারে। যাই হোক, এটা একটা প্রতীকী কাজ আমরা করব। তৌহিদ হোসেন তার অসহায়ত্বের কথা বললেন, তিনি 3 বার পদত্যাগ করতে চাচ্ছিলেন, সেটার কথা বললেন। পদত্যাগ ওনাকে করতে দেয়া হয় নাই। ইউনূস আসলে যে ইউনূসের পর্যায়ে উঠেছে এর জন্য হচ্ছে ধূর্ত, তার ব্রেইনটা যে অত্যন্ত ধূর্ত ইউনূসের, সেটা কিন্তু আবার ভালোভাবে প্রকাশ পেয়েছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবে, ইউনূস সেটা দিবে না। আমরা অবশ্য শুনেছিলাম শাখাওয়াত বলতে চেয়েছিল যে শাখাওয়াত পদত্যাগ করতে চেয়েছিল, ইউনূস দেয়নি। ইউনূস দিবে না এটাই স্বাভাবিক, কারণ হলো তখন একজন যদি পদত্যাগ করত এবং তার সাথে যেই ধরনের অনাস্থা ইউনূসের প্রতি তৈরি হতো, সেটাই ইউনূস চায় নাই। ফলে যেভাবে হোক কাজ করতে না দিলেও তৌহিদ হোসেনদেরকে যাদের সে ঢুকিয়েছিল তাদেরকে সেখানে ধরে রাখা ইউনূসের জন্য বুদ্ধিমানের কাজ ছিল, সেটাই ইউনূস করেছে। তৌহিদ হোসেন আরেকটা কথা বলেছেন যে তিনি এই ডিপ স্টেট সব জায়গায় জড়িত থাকে, এইভাবে উনি বলেছেন। অর্থাৎ ডিপ স্টেটের যে জড়িত ছিল বাংলাদেশে, এটা তৌহিদ হোসেন স্বীকার করেছেন। অবশ্য তৌহিদ হোসেন এটা স্বীকার না করলেও কিছু এসে যায় না, এটা তো সবচেয়ে বড়, যিনি স্বীকার করলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়, তিনি তো এটা স্বীকার করেছেন, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলে দিয়েছিলেন না যে $29 মিলিয়ন কিভাবে বাংলাদেশে একটা ফেজে এসেছিল, আমরা জানি আরো অনেক অর্থ এসেছিল। আর তৌহিদ হোসেনের ইন্টারভিউতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে তিনি মনে করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ তৌহিদ হোসেন বললেও অংশগ্রহণ করবে আগামী নির্বাচনের আগেও হয়তো বাংলাদেশের সরকার গঠন করে ফেলতে পারে শেখ হাসিনা।